সাফওয়ানের কথায় ফারজানা বেগম হালকা হেসে সালামের উত্তর দিয়ে সাফওয়ানের সাথে কুশল বিনিময় করলো। সাফওয়ান কিছুক্ষণ তাদের মাঝে থেকে সেখান থেকে যাওয়ার সময় আরো একবার চোখে তাকালো, একবার ফরিস্তার বিব্রতকর মুখের দিকে। এই মেয়ে একটু আগে কতগুলো অপবাদ দিল। একটু আগে দেখা সেই রাগিনী মেয়েটার এমন বিব্রতকর মুখশ্রী দেখে বেশ মজা পেল সাফওয়ান। সবার কথাবার্তার খুনসুটির মাঝে ছাদে আগমন ঘটল আদ্রিবার। হালকা আকাশি কালার শাড়িতে উজ্জ্বল বর্ণের মেয়েটাকে অপসরির চেয়েও কোনো অংশে কম লাগছে না। আদ্রিবা সবার আগে ফরিস্তা আর রাসপিয়ার কাছে চলে গেল। রাসপিয়া আর ফরিস্তার কাছে আদ্রিবা আসতেই দুজনেই একসাথে বলে উঠল, মাশাআল্লাহ, একদম পুতুলের মতো লাগছে তোমায়। ফরিস্তা আর রাসপিয়ার প্রশংসায় আদ্রিবা একগাল হেসে জানান দিল, তোমাদেরও খুব সুন্দর লাগছে। ফরিস্তা আর আদ্রিবা ওর রিকোয়েস্টে শাড়ি পরায় মেয়েটা খুবই খুশি। কেউ যে এত অল্পতেও খুশি হয়ে যেতে পারে তা এই মেয়েটাকে না দেখলে বোঝা যেত না। তিনজন মিলে বেশ অনেক সময় ধরে আড্ডা দিল। যেহেতু বার্থডে গার্ল আদ্রিবা, তাই আজ সবাই ওকে ঘিরে ধরেছে। আদ্রিবা এবার দুঃখী দুঃখী মুখ করে বলে উঠল রাসপিয়া আর ফরিস্তাকে, তোমরা প্লিজ কিছু মনে করো না, আমি তোমাদের আজ ঠিকমতো সময় দিতে পারছি না। আদ্রিবার বাচ্চা বাচ্চা কোথায় ফরিস্তা আর রাসপিয়া হেসে দিল। এই মেয়ে হাতে পায়ে লম্বা হলেও এখনো বাচ্চামো স্বভাব রয়ে গিয়েছে। সেটা দেখেই ফরিস্তা বলে উঠল, ওলে আমার বাচ্চা বান্ধবী, তুমি এত ব্যস্ততার মাঝেও আমাদের যথেষ্ট সময় দিয়েছো। বুঝতে পারছি তোমার অবস্থা। এবার ফ্যামিলি কাজিনদের সময় দাও, আমরা কিছু মনে করব না। আর তাছাড়া আমরা তো আর একা না, আমি আর রাজপ্রিয়া তো আছি, তাই খারাপ লাগবে না। আদ্রিবা তবুও দ্বিধাদ্বন্দ্ব নিয়ে অসহায় স্বরে বলে উঠল, সত্যি তো, কিছু মনে করবে না তো? রাজপ্রিয়া এবার আদ্রিবার পিঠে হালকা থাপ্পড় মেরে হেসে বলে উঠল, পাক্কা, সত্যি তুমি একদম টেনশন নিও না। আমরা তো ভার্সিটিতে সারাদিন একসাথেই থাকি, তাই আজ সবাইকে সময় দাও। আদ্রিবা এবার ফরিস্তা আর রাসপিয়ার কথায় স্বস্তির শ্বাস ফেলে ওদের কাছ থেকে প্রস্থান নেওয়ার সময় এইদিক ওদিক তাকিয়ে কাউকে খুঁজতে লাগলো। কিছুটা খোঁজার পর চোখে পড়লো কাঙ্ক্ষিত মানুষটাকে, যে কিনা ওর দিকে আসছে। সেটা দেখে আদ্রিবার বুকের ভিতর ধুকধুক করতে লাগলো। কাঙ্ক্ষিত মানুষটা ওর সামনে আসতেই আদ্রিবা দুরু দুরু মুখে মুচকি এসে বলে উঠল, সাফওয়ান ভাই, আমাকে কেমন লাগছে? প্রতি উত্তরে সাফওয়ান এক পলক আদ্রিবার দিকে হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে বলে উঠল, ভালো। সাফওয়ানের মুখে শুধু ভালো শব্দটা শুনে আদ্রিবার হাস্যোজ্জ্বল মুখে নেমে এলো একরাশ আধার। যার জন্য মন উজাড় করে তার পছন্দের কালার দিয়ে নিজেকে সাজিয়েছে, তারই মুখে একটু প্রশংসা পাওয়ার আশায় এতক্ষণ অপেক্ষা করেছে। আর তারই মুখে শুধু ভালো শব্দটা শুনে তার মনটা খারাপ হয়ে গেল। যার জন্য মনের ভেতর সুপ্ত অনুভূতি রয়েছে, সে কি জানে খবরটি? কেক কাটার সময় হয়ে গিয়েছে, চল বলে আদ্রিবার হাত ধরে সামনে হাঁটা দিল সাফওয়ান। ব্যাস সেই মুহূর্তেই মাঝে আদ্রিবার মন খারাপ ভ্যানিশ হয়ে গেল। যদিও জানে সাফওয়ান ওকে ভালোবেসে হাতটা ধরেনি, পরিবারের সবার ছোট হওয়ায় আদ্রিবা একটু বেশি আদরের। সেই হিসেবে চৌধুরী পরিবারের প্রতিটি সদস্য ওকে খুব ভালোবাসে। সেই ভালো ভাবার কারণে সাফওয়ানও ওকে আগলে রাখে আরফির মতো। কিন্তু এই আদ্রিবা আগলে রাখার মাঝেই হুট করে ওর মনটা হারিয়ে ফেলেছে এই ভদ্র সভ্য ছেলেটার উপরে। আদ্রিবার বার্থডে পার্টিতে আরফিকে সব জায়গায় দেখে এবং নিজ দায়িত্বে সব কিছু করতে দেখে ফরিস্তার চোখ গোল গোল করে বলে উঠল, উনি কি আদ্রিবার কেউ হয়? ফরিস্তার কথায় আদ্রিবা অবাক হয়ে বলে উঠল, কার কথা বলছিস তুই? তুই কি ওই আরফি তালুকদারের কথা বলছিস? এবার ফরিস্তা সন্দিহান স্বরে বলে উঠল, তুই তার নাম জানলি কি করে? ফরিস্তার প্রশ্নে রাসপিয়া ফরিস্তাকে তখন আরফির সাথে ধাক্কা খেয়ে পড়ে যাওয়া এবং তারপর আরফির সাথে কথোপকথন সবকিছু খুলে বললে ফরিস্তার চোখ তো কপালে উঠে গেল। ফরিস্তার মাথায় হাত দিয়ে এলোমেলো ভাবে বলে উঠল, দোস্ত, তাহলে তো সর্বনাশ হয়ে গেছে। আর উল্টো পাল্টা কিছু করলে আম্মু আবার সিলেট চলে যাবে, জানিস তো। এই তো আম্মু একবার যা বলে সব কিছুই করে ছাড়ে। এই জন্যই এই তাজফাজদের গ্যাং থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবো ভেবেছি। সেখানে তো আমি উল্টোই ওদের কাছে চলে এসেছি। দোস্ত রে, এদের কোনো কাজই যে আমার পছন্দ না। আমি শিওর এদের আশেপাশে থাকলে না, আমি নিজের মাথা ঠান্ডা রাখতেই পারবো না। উল্টো এদের সাথে ঝগড়া বাঁধিয়েই দেব। তখন মা আবার সিলেট নিয়ে যাবে আর আমার সব স্বপ্ন ভেঙে যাবে। এখন তো এই বাসাটাও আমি ছাড়তে পারবো না, কারণ এই বাসাটা তো আমি নিজেই চয়েস করেছি। এই বাসাটা এক দেখায় এতটাই পছন্দ হয়েছে আমার, আম্মুকে তো পাগল বানিয়ে ফেলেছি এই বাসাটায় উঠবো বলে। এখন বাসা ছাড়ার কথা বললে আম্মু বুঝে যাবে কোনো একটা ঝামেলায় জড়িয়েছি আমি। এখন কি হবে দোস্ত?
ফরিস্তা টেনশন ভরা মুখে দাঁত দিয়ে নখ কাটতে কাটতে শেষের কথাগুলো বলে উঠল। ফরিস্তার আহাজারিতে রাসপিয়া ফরিস্তার মাথায় গাঁটটা মেরে বলে উঠল, তা তুই নিজের মাথাটা ঠান্ডা রাখতে পারবি না কেন? এখন থেকে নিজের রাগকে অন্তত কন্ট্রোল করতে শেখ। নিজের আর আন্টি ভালো চাইলে তার চৌধুরীর সাথে আর ঝামেলায় জড়াবি না। আর তাছাড়া আমার মনে হয় না আরফি তালুকদার ওই তাজ চৌধুরীর মতো অতটা উগ্র স্বভাবের। ওনার সাথে না ঝামেলায় জড়িয়ে সাধারণভাবে থাকবি, তাহলে বাসাও আর ছাড়ার প্রয়োজন পড়বে না। রাসবিহার এতগুলো কথায় ফরিস্তার টেনশন কমলো না। ওর তো নিজেরই মাথার উপরে নিজেরই নিয়ন্ত্রণ নেই। হুটহাট কখন যে মাথা গরম হয়ে গিয়ে কখন যে কি করে ফেলবে কে জানে। ঝড় আসার পূর্ব মুহূর্তে যেমন নিরিবিলি শীতল এক পরিবেশ সৃষ্টি হয়ে জানান দেয় ঝড় আসবে, ঠিক তেমনি ঝড় বৃষ্টির পর পরিবেশটা নিরিবিলি শীতলতা ধারণ করে। এই তো কিছুক্ষণ আগেই ঝড় বৃষ্টি বয়ে গিয়েছে এই ব্যস্ত শহরে প্রতিটি আনাচে কানাচে। ঝড়ের তোপে পুরো এলাকায় ইলেকট্রিসিটি চলে গিয়েছে। শোনা গিয়েছে মেন রোডের তার ছিঁড়ে গিয়েছে, তাই কারেন্ট আসতে ঘন্টাখানেক সময় লাগবে। এদিকে ব্যালকনিতে গালে হাত দিয়ে বসে আছে ফরিস্তা। একে তো ঝড় বৃষ্টি, তার উপরে ইলেকট্রিসিটি না থাকায় সবার অবস্থা নাজেহাল। আবার এই সময়েই ফরিস্তার একটা অবাঞ্ছিত ইচ্ছে করছে, মোড়ের দোকানে গিয়ে আইসক্রিম খাওয়া। জানে ফারজানা বেগম এই অবস্থায় কিছুতেই যেতে দেবে না, তাই গালে হাত দিয়ে ভাবতে লাগলো কি করে মাকে রাজি করাবে। অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করেও যখন ওর ফাঁকা মাথায় এক টুকরো বুদ্ধি আসলো না, তা দেখে ফরিস্তা বিরক্ত নিয়ে নিজের মাথায় নিজে মৃদু চাপ্পড় মেরে বলে উঠল, কাজের সময় কোনো বুদ্ধি দিতেই পারিস না, আর অকাজের সময় বুদ্ধির ছুরি খুলে বসে থাকিস। এখন সব বুদ্ধি কি উড়ে গিয়েছিস ঝড়ের সাথে? ফরিস্তা অনেকক্ষণ ধরে বকাঝকা করতে করতে অনেকটা খেটে খুঁটেও বাইরে যাওয়ার কোনো অজুহাত পেল না। না পেয়ে হতাশ হয়ে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ফারজানা বেগমের কাছে গিয়ে বায়না ধরল, কারেন্ট নেই, ভালোও লাগছে না, একটু নিচে যেয়ে হাঁটাহাঁটি করবে, তাছাড়া একটুও দূরে যাবে না, বাসার নিচেই থাকবে। আরো কত কি বলতে লাগলো ফারজানা বেগমের থেকে অনুমতি নেওয়ার জন্য। কিন্তু ফারজানা বেগম তো কিছুতেই এই রাতে ওকে যেতে দেবে না। তার উপর ইলেকট্রিসিটি নেই, তাই নিচে যেতে দেবে না ফরিস্তাকে। কিন্তু এই মেয়ে তো নাছোড়বান্দা, সে যখন বায়না ধরেছে সেটা পূরণ করা না পর্যন্ত দম নেবে না। শেষ পর্যন্ত ফরিস্তা বায়নার কাছে হার মেনে ফারজানা বেগম যেতে দিতে রাজি হয়েছে, তবে শর্ত দিয়েছে আধা ঘন্টার আগে যেন বাসায় ফিরে আসে। এদিকে ফারজানা বেগমকে রাজি করাতে পেরে ফরিস্তা খুশিতে গদগদ হয়ে ফারজানা বেগমকে এক পাশ থেকে জড়িয়ে ধরে বলে উঠল, আই লাভ ইউ আম্মু, আধ ঘন্টা আগেই চলে আসবো, তুমি একদম চিন্তা করো না। এই বলে খুশিতে চপ্পল পায়ে ছুটে গেল বাইরে। ফরিস্তা যাওয়ার দিকে তাকিয়ে ফারজানা বেগম হতাশ হয়ে শুধালো, উহ, এই মেয়ে যে কবে বড় হবে, কবে একটু বুদ্ধি জ্ঞান হবে, যে নিজের ভালোটা বুঝতে শিখবে। এদিকে ফরিস্তা বাসা থেকে নেমে সোজা চলে গেল মোড়ের দোকানে। দোকানের কাছে এসে দেখলো দোকানটা বন্ধ। তা দেখে ফরিস্তার মুখে নেমে আসলো আলো অন্ধকার মেঘের ছায়া। আবার পরক্ষণে কিছু একটা ভেবে আবার সেই আধার কেটে গেল, কারণ আর একটু সামনে গেলে বেশ কয়েকটা দোকান আছে, একটা না একটা তো খোলা থাকবেই। এই ভেবে ঠোঁটের কোণে ফুটে উঠলো সুপ্ত হাসির রেখা। আইসক্রিম খাওয়ার ইচ্ছে জেগেছে মানে সে খাবেই, সেটা যেভাবেই হোক। কথাটা ভাবতে ভাবতে সামনের দিকে পা বাড়াতে বাড়াতে ফোনের দিকে তাকিয়ে টাইম চেক করে দেখলো 10 মিনিট হয়েছে মাত্র। এখনো হাতে 20 মিনিট সময় আছে, এর ভিতরেই খেয়ে আসতে পারবে সে। এই ভেবে আরো 5 মিনিট পর সামনে দোকানের কাছে গেল। সেখানে গিয়ে দেখতে পেল আসলেই সেখানে একটা দোকান খোলা আছে। তা দেখে ফরিদা চটপটিয়ে যেয়ে নিজের পছন্দের দুটো আইসক্রিম নিয়ে বাসার দিকে ফের হাঁটা দিল। রাত হয়েছে প্রায় 9টা 30। এলাকায় এখনো ইলেকট্রিসিটি আসেনি। জ্যোৎস্না আলোয় আইসক্রিমে ছোট ছোট কামড় মেরে গুটি গুটি পায়ে সামনের দিকে হেঁটে চলেছে ফরিদা। ফরিদা চিপস সহ একটা আইসক্রিম শেষ করে আরেকটা প্যাকেট ছিঁড়ে সেই মুখে দেবে, তখনই মোড়ের দোকানের কাছে আসতেই সহসাই চমকে গেল। মোড়ে বদ্ধ দোকানের সামনে ছোট্ট বেঞ্চিতে 4জন ছেলে মিলে কিছু একটা খাচ্ছে আর তাস খেলছে। দোকানের সামনে ঝুলে থাকা ছোট্ট হলদেটে লাইটের আলোয় ছেলেগুলোর মুখ স্পষ্ট দেখা যাচ্ছে, তারা মাতাল। ফরিস্তা এবার কি করবে বুঝে উঠতে পারল না। এই বকাটেদের সাথে সাহসে পেরে উঠলেও 4টা ছেলের সাথে শক্তিতে পেরে উঠবে না। ভাবতেই ফরিস্তা শুকনো ঢোক গিলল। কয়েক পলক আশেপাশে তাকালো যাতে ভরসাযোগ্য কাউকে খুঁজে পায় কিনা সেই আশায়, কিন্তু এত রাতে কাউকে কি বা খুঁজে পাবে ও? ভাবতেই ফরিস্তা চিন্তায় পড়ে গেল। অনেক সময় চিন্তার অবস্থায় ভাবনার পর ফরিস্তা নিজের দিকে তাকিয়ে হুট করে মাথায় একটা বুদ্ধি খেলে গেল। ফরিস্তা নিজের মাথায় চুলগুলো হাত দিয়ে এলোমেলো করে
ওই দোকানের পাশ দিয়ে দ্রুত প্রস্থান করার সময় চারজন শকুনের লোলাপ দৃষ্টি এসে পড়ল ফরিস্তার উপরে। তা থেকে ফরিস্তা মনে মনে ভরকালেও নিজেকে শক্ত রেখে দ্রুত সেখান থেকে প্রস্থান করতে নেবে তখনই হুট করে সেই চারজন ওর সামনে এসে পথ আটকে দাঁড়ালো। এক একজন বাজে ভাষায় এক একটা মন্তব্য করতে লাগলো। এর ভিতরেও একজন তো বলেই উঠল, আরে সোনামণির হাতে দেখি আইসক্রিম, তা আমাদের একটু আইসক্রিম খাওয়ার সুযোগ তো দাও সোনামণি। যেই ছেলেটা এই কথাটা বলল তার কথা শুনে ফরিস্তার মাথায় তো দপ করে আগুন জ্বলে গেল। ফরিস্তা দিক বিদিক ভুলে ঠাস করে সেই ছেলেটার গালে একটা চড় বসিয়ে দিয়ে বলে উঠল রাগী স্বরে, আইসক্রিম খাওয়ার খুব শখ তাই না? এই নে আইসক্রিম খা। কথাটা বলে আরো একটা থাপ্পড় বসিয়ে দিল সেই ছেলেটার গালে। আকস্মিক ফরিস্তার এমন আক্রমণে ছেলেগুলোর মুখ তো হাঁ হয়ে গেল। কেউ বুঝে উঠতে পারেনি এতগুলো ছেলের মাঝে এমন দুঃসাহস এই মেয়ে দেখাবে। ফরিস্তার এমন দুঃসাহস দেখে চারজন এবার খেপে গিয়ে ফরিস্তার চারপাশে ঘেরাও করে হাঁটতে হাঁটতে রাগে হিসিয়ে একজন বলে উঠল, এই শালি তোর এত তেজ, আজ তোর তেজ ছুটিয়ে দেব। সবাই এভাবে ঘেরাও করতেই ফরিস্তার হুঁশ আসলো রাগের বশে সে কি করে ফেলেছে। ফরিস্তা এবার নিজের কাজে নিজেই আটকে উঠল। যে রাগের বশে ভুল করে ফেলেছে এখন কি হবে। ওর একার পক্ষে কখনোই সম্ভব না চারটা ছেলের সাথে শক্তিতে পেরে ওঠা। ভাবতেই ফরিস্তা আঁতকে উঠল। ফরিস্তা আতঙ্কের মাঝে আর একটা ছেলে বলে উঠল, শালির কত বড় সাহস, আমাদের এতগুলো ছেলের মাঝে আবার আমাদের গায়ে হাত তুলিস, জানের মায়া নেই, ভয় নেই শরীরে। ছেলেটা কথার মাঝেই ফরিস্তা তৎক্ষণাৎ তখনই ভেবে রাখা কথাটা মনে করে কণ্ঠস্বর ভুতুরে করে হঠাৎ শব্দ করে হেসে উঠল। হাসতে হাসতেই বলে উঠল ফরিস্তা, ভয় পেতাম যদি আমি বেঁচে থাকতাম। ফরিস্তার এরকম কথায় ফরিস্তার চারপাশে ঘুরতে থাকা ছেলেগুলোর পা থেমে গেল। ফরিস্তাকে আপাত মস্তক সবাই পর্যবেক্ষণ করে দেখলো সাদা ধবধবে পোশাক পরা এক সুন্দরী মেয়ে, যা ওদের মাঝে দাঁড়িয়ে আছে।